আজকের ভারতের যে মানচিত্রটা আমরা দেখি সেটা দেখে মনে হতেই পারে যে এর ভেতরের রাজ্যগুলোর সীমানাগুলো বুঝি অনেক যুগ ধরেই এমন। কিন্তু সত্যিটা হলো এই মানচিত্রটা আসলে বহু বিতর্ক, আন্দোলন আর দীর্ঘ পরিকল্পনার ফল। এটা শুধু কাগজ আর কালির আঁকিবুকি নয়, এর পেছনে আছে কোটি কোটি মানুষের পরিচয় আর আকাঙ্ক্ষার এক বিশাল গল্প। আসুন আজ সেই গল্পটাই একটু কাছ থেকে দেখি, কিভাবে ভারতের ভেতরের এই নকশাটা পুরোপুরি বদলে গেল। একবার দেখুন, একদিকে ১৯৪৭ সালের ভারত, ছোট বড় অসংখ্য রাজ্য আর ব্রিটিশ প্রদেশে ভরা একটা জটিল পাজলের মতো। আর অন্যদিকে আমাদের খুব চেনা আজকের ভারত। প্রশ্নটা হলো, এই যে এত খণ্ডিত, এত জটিল একটা অবস্থা থেকে আজকের এই সুসংহত মানচিত্রটা তৈরি হলো কি করে? এই অসাধারণ যাত্রার কথাই আমরা আজ জানব। তো গল্পটা শুরু হচ্ছে ১৯৪৭ সাল থেকে। স্বাধীনতা পাওয়ার পর ভারত ছিল যেন একটা জোড়াতালি দেওয়া বিশাল চাদরের মতো। একদিকে ব্রিটিশদের রেখে যাওয়া প্রদেশ, আর অন্যদিকে ৫০০রও বেশি ছোট বড় দেশীয় রাজ্য, যাদের প্রত্যেকের ছিল নিজস্ব শাসক, নিজস্ব নিয়মকানুন। ভারতের নতুন নেতাদের সামনে তখন প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এটাই, এই যে শত শত আলাদা রাজনৈতিক সত্তা, এদের সবাইকে এক পতাকার নিচে আনা। কাজটা যে কতটা কঠিন ছিল তা ভাবাই যায় না, কারণ প্রত্যেকটা রাজ্যের ছিল নিজস্ব আইন, নিজস্ব শাসক আর আলাদা পরিচয়। এই পাজেলের টুকরোগুলোকে একসাথে জোড়াটাই ছিল আসল পরীক্ষা। এই বিশাল চ্যালেঞ্জটা সামলাতে ১৯৫০ সালের সংবিধানে বলা যেতে পারে একটা অস্থায়ী সমাধান আনা হলো। রাজ্যগুলোকে তাদের ব্রিটিশ আমলের ইতিহাস অনুযায়ী ৪টে আলাদা ক্যাটেগরিতে ভাগ করা হলো, পার্ট এ, বি, সি এবং ডি। কিন্তু এই ব্যবস্থাটা ছিল ভীষণ জটিল আর অনেকটাই অযৌক্তিক, কারণ এখানে মানুষের ভাষা বা সংস্কৃতির কোনো তোয়াক্কাই করা হয়নি, শুধু প্রশাসনিক সুবিধার কথা ভাবা হয়েছিল। বোঝাই যাচ্ছিল এটা বেশিদিন টিকবে না। আর হলও তাই। খুব তাড়াতাড়ি প্রশাসনিক লাইনের চেয়েও অনেক শক্তিশালী একটা দাবি উঠতে শুরু করল। দেশের নানা প্রান্ত থেকে সাধারণ মানুষ আওয়াজ তুলল, রাজ্যের সীমানা অ্যাডমিনিস্ট্রেটিভভাবে নয়, ভাষা আর সংস্কৃতির ভিত্তিতে তৈরি করতে হবে। আর এই দাবিটাই ভারতের মানচিত্র বদলের বিতর্কে একেবারে আগুন জ্বেলে দিল। কিন্তু প্রশ্ন হল, মানুষ কেন হঠাৎ মানচিত্র বদলাতে চাইছিল? এর পেছনের সবচেয়ে বড় শক্তিটা ছিল ভাষা। একই ভাষায় কথা বলা মানুষেরা চাইছিল তাদের নিজস্ব একটা রাজ্য, যেখানে তাদের সংস্কৃতি, তাদের পরিচয় সুরক্ষিত থাকবে। তবে শুধু ভাষাই কিন্তু একমাত্র কারণ ছিল না, এর সাথে জড়িয়ে ছিল আরও অনেক কিছু, যেমন আরও ভালো প্রশাসন, নিজের অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন আর বিভিন্ন উপজাতীয় গোষ্ঠীর আত্মপরিচয়ের আকাঙ্ক্ষা। ভাষাগত রাজ্যের এই দাবি যে কতটা তীব্র ছিল তার সবচেয়ে বড় প্রমাণ হল পট্টি শ্রীরামুলুর আত্মত্যাগ। একটা আলাদা তেলুগুভাষী রাজ্যের দাবিতে তার দীর্ঘ অনশন এবং অবশেষে মৃত্যু গোটা দেশকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পর সরকারের পক্ষে আর এই দাবিকে উপেক্ষা করা সম্ভব ছিল না। আর এই তীব্র গণ আন্দোলনের ফলও কিন্তু পাওয়া গেল হাতে নাতে। ১৯৫৩ সালে তৈরি হল অন্ধ্র রাজ্য। এটাই ছিল ভারতের প্রথম রাজ্য যা ভাষাগত ভিত্তিতে তৈরি হয়েছিল, আর এটা ভবিষ্যতের জন্য একটা বিরাট উদাহরণ তৈরি করে দিল। অন্ধ্ররাজ্য তৈরি হওয়ার পর সরকার বুঝতে পারল রাজ্য পুনর্গঠনের ব্যাপারটা আর এড়িয়ে যাওয়া যাবে না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং সারা দেশেই একই ধরনের দাবির ঢেউ উঠছিল। তাই এবার শুরু হলো আসল কাজ, ভারতের জন্য একটা নতুন আরও যৌক্তিক নকশা তৈরির বিরাট আলোচনা। তবে সরকারের চিন্তাভাবনা কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে। দেখুন, একদম শুরুতে ১৯৪৮ সালে ধর কমিশন আর জেভিপি কমিটি দুটোই নিরাপত্তার কথা ভেবে ভাষাগত রাজ্যের দাবি নাকচ করে দিয়েছিল। তাদের ভয় ছিল এতে হয়তো দেশের ঐক্য ভেঙে যেতে পারে। কিন্তু মানুষের চাপ বাড়ছিল, পরিস্থিতি বদলাচ্ছিল। অবশেষে ১৯৫৩ সালে ফজলুল আলী কমিশন তৈরি করা হলো পুরো বিষয়টা নতুন করে খতিয়ে দেখার জন্য। এখানেই সরকারের ভাবনায় একটা বড়সড় পরিবর্তন দেখা যায়। যেখানে আগের কমিটিগুলো ভাষাকে পুরোপুরি নাকচ করে দিয়েছিল, সেখানে ফজল আলী কমিশন একটা মধ্যপন্থা নিল। তারা মেনে নিল যে হ্যাঁ, ভাষা একটা গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে, কিন্তু তার সাথে জাতীয় ঐক্য, নিরাপত্তা আর অর্থনৈতিক দিকগুলোকেও সমান গুরুত্ব দিতে হবে। মানে এক ভাষা এক রাজ্য, এই সরল সমীকরণটা তারা কিন্তু গ্রহণ করেনি, একটা ভারসাম্যের চেষ্টা করেছিল। ফজল আলী কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে অবশেষে একটা যুগান্তকারী সমাধান এলো। এটা ছিল ভারতের অভ্যন্তরীণ মানচিত্রের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, একটা টার্নিং পয়েন্ট। আর সেই সমাধানটাই হল ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন। এই আইনটা পুরনো ওই যে ৪ অংশের জটিল ব্যবস্থা ছিল ওটাকে বাতিল করে দিল,
আর একটা সম্পূর্ণ নতুন কাঠামো তৈরি করল, যা ভারতের মানচিত্রকে চিরদিনের জন্য বদলে দিল। বেআইনের ফলে ভারতের মানচিত্র থেকে পুরনো সব জটিল বিভাজন মুছে গেল। তার বদলে তৈরি হল 14টা রাজ্য। আর তার সাথে 6টা কেন্দ্রশাসিত অঞ্চল। অবশেষে ভারতের প্রশাসনিক কাঠামো একটা অনেক সহজ, স্পষ্ট আর যৌক্তিক চেহারা পেল। আর এই পুরো বদলের পর ভারতের মানচিত্রটা দেখতে হলো এই রকম। 1956 সালের পর ভারতের ভেতরের সীমানাগুলো অনেক বেশি গোছানো আর যৌক্তিক হয়ে উঠল, যা মূলত ভাষা আর সংস্কৃতির ঐক্যকে সম্মান জানিয়েই তৈরি হয়েছিল। একটা নতুন ভারতের পথে এটা ছিল একটা বিশাল বড় লাফ। কিন্তু ভাববেন না, গল্পটা এখানেই শেষ হয়ে গেছে। 1956 সাল একটা বিরাট মাইলফলক ছিল ঠিকই, কিন্তু এটা ছিল একটা চলমান প্রক্রিয়ার শুরু মাত্র। ভারতের মানচিত্র এরপরও সময়ের সাথে সাথে বদলাতে থেকেছে। এরপরেও কিন্তু এই ভাঙা গড়ার খেলা চলতেই থাকল। যেমন ভাষাগত দাবি মেটাতে 1960 সালে বোম্বে রাজ্য ভেঙে তৈরি হল মহারাষ্ট্র আর গুজরাট। একই কারণে 1966 সালে পাঞ্জাব থেকে জন্ম নিল হরিয়ানা। আবার দেখুন, 2000 সালের দিকে উন্নয়নের গতি বাড়াতে আর স্থানীয় মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে তৈরি হল ছত্তিশগড়, উত্তরাখণ্ড আর ঝাড়খণ্ডের মতো নতুন রাজ্য। আর খুব সম্প্রতি 2019 সালে নিরাপত্তা আর প্রশাসনিক কারণে জম্মু ও কাশ্মীরের মানচিত্রেও বড়সড় পরিবর্তন আনা হলো। মানে ভারতের মানচিত্রটা আসলে কোনো পাথরের লেখা নয়, এটা একটা জীবন্ত দলিল, যা দেশের প্রয়োজনের সাথে সাথে ক্রমাগত বদলে চলে। আসলে পুরো ব্যাপারটা এই একটা লাইনেই বলে দেয়া যায়। রাজ্যের সীমানা নতুন করে আঁকা মানে শুধু ম্যাপের ওপর লাইন টানা নয়, এটা প্রশাসনিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক আর রাজনৈতিক এই সব জটিল বিষয়গুলোর মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করার চেষ্টা, যা আজও চলছে। আমরা তো দেখলাম কিভাবে ভাষা, সংস্কৃতি, অর্থনীতি আর নিরাপত্তার মতো নানা শক্তি ভারতের মানচিত্রকে বারবার নতুন করে এঁকেছে। এখন প্রশ্নটা হলো, ভবিষ্যতের ভারত কি নতুন কোনো দাবি বা চ্যালেঞ্জের মুখোমুখি হবে, যা এই মানচিত্রকে আবারও বদলে দিতে পারে? ভাবনার বিষয়, তাই না?